তাহলে স্লেভ ডাইনেস্টি বা মামেলুক ডাইনেস্টি বা দাস বংশের পর দ্বিতীয় যে সুলতান রাজবংশের কথা আমরা দিল্লিতে পাবো তার নাম হচ্ছে খলজি ডাইনেস্টি বা খিলজি ডাইনেস্টি। এবং মোটামুটি দাস বংশের মধ্যে তিনজন ইম্পর্টেন্ট রুলারের কথাই আমরা জানবো। সে হচ্ছে ফার্স্ট হচ্ছে কুতুবুদ্দিন আইবক, নেক্সট তার জামাতা ইলতুৎমিশ এবং তারপরে তার কন্যা রাজিয়া বেগম বা রাজিয়া সুলতানা। এবং এই তিনজনই মেন মোটামুটি আলোচনার বিষয়। এরপর আমরা চলে যাচ্ছি তাহলে খিলজি ডাইনেস্টিতে। খিলজি ডাইনেস্টির মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট রুলার তার নাম হচ্ছে আলাউদ্দিন খলজি। এবং আলাউদ্দিন খলজির মোটামুটি তার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটার জন্যই তিনি মোস্ট ফেমাস। এবং সেখানে ক্ষেত্রে আমরা দেখব তার আমলে মোটামুটি শুধুমাত্র উত্তর ভারতেই নয়, খিলজি ডাইনেস্টি বা দিল্লি সালতানাত দক্ষিণ ভারতেও প্রচার হয়েছিল। এবং দক্ষিণ ভারতে প্রচারের ক্ষেত্রে কিন্তু তার আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে তিনি এই সময় বেশ কিছু শহর এবং নগরগুলিকে কিন্তু লুটপাট বা প্ল্যান্ডার চালিয়েছিলেন। এবং তার দরুন তার মধ্যে যে বেশিরভাগ শহরগুলি ছিল কিন্তু হিন্দু শহর, যেমন শ্রীরঙ্গপত্তনম, মাদুরাই, চিদাম্বরম এবং পসিবলি রামেশ্বরমও তার মধ্যে ছিল। এবং এক্ষেত্রে তাকে মেন সাহায্য করেছিল তার যে জেনারেল ছিলেন বা প্রধান ছিলেন তার নাম মালিক কাফুর। ক্ষেত্রে একটা বিষয় আমাদের জানা যে আমরা জানি অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকেই যে কোনো রাজা বা এম্পায়ার বা সম্রাট বা সুলতানই হোক না কেন সিংহাসনে বসার পর তারা প্রত্যেকেই নিজের নামাঙ্কিত মুদ্রা কিন্তু প্রচলন করতেন। সেরকমই তোমাদের এই পেজ নাম্বার 26-এ ফিগার নাম্বার 2.6-এও তোমরা দেখতে পাবে যে আলাউদ্দিন খলজি নিজে সিংহাসনে বসার পর তার নামাঙ্কিত মুদ্রাও শুরু করেছিলেন, যেখানে নিজেকে তিনি সিকেন্দার ইসানি বা সেকেন্ড আলেকজান্ডার উল্লেখ করছেন, যেটা পার্সিয়ান ভাষাতে লেখা। নেক্সট যে থার্ড সুলতানি ডাইনেস্টি আমাদের ভারতবর্ষে ছিল তার নাম হচ্ছে তুগলক ডাইনেস্টি, যার মধ্যে আমরা মোহাম্মদ বিন তুগলকের কথাটাই পড়বো। এবং মোহাম্মদ বিন তুগলক একজন কেপেবল শাসক থাকলেও মোটামুটি তার রাজত্বকালে যে চেঞ্জেস বা পরিবর্তনগুলো দেখা গিয়েছিল মোটামুটি সেটাকে মৌর্য যুগের পরে বলা হয় যে ভারতবর্ষের ইতিহাসে তার আমলেই মোটামুটি দেখা গিয়েছিল। বাট তাকে মূলত ইতিহাসে পাগলা রাজা হিসাবে গণ্য করা হয়। এর কারণ কি? এর কারণ হিসাবে বলা হয় তার তথাকথিত হঠকারিতা বা সিদ্ধান্তগুলি, যেগুলো কোনো দূরদর্শী চিন্তাধারার প্রকাশ পাওয়া যায় না বা তার মধ্যে যে দূরদর্শিতার অভাব ছিল সেটাই প্রমাণ করে। তাহলে তার কোন সিদ্ধান্তগুলিকে তার দূরদর্শিতার অভাব বলে গণনা করা হয়? তার মধ্যে প্রথম হবে তার রাজধানী স্থানান্তর দিল্লি থেকে দৌলতাবাদে এবং তার নতুন নামকরণ করা হয় দেবগিরি। তার কারণ হিসাবে তিনি বলেন যে এই সময় তিনি মনে করতেন যে দিল্লি থেকে সেটাই তার সেন্ট্রাল লোকেশন হবে বা দৌলতাবাদটাই হবে তার সেন্ট্রাল লোকেশন, যেখান থেকে তিনি দিল্লিকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন বা তার এম্পায়ারটাকে কন্ট্রোল করতে পারবেন। যদিও এর কিছু বছর পরেই তার এই চিন্তাধারার ভুল প্রমাণিত হয় এবং তার সাথে রাজধানী স্থানান্তরিতকরণের দরুন যেভাবে সমস্ত নাগরিকদের দিল্লি থেকে দৌলতাবাদে শিফট করা হয়েছিল, তাদের আবার 1000 কিলোমিটার পথ হেঁটে আবার সেখানে ফিরে আসতে হয়, যেটা ছিল তার এই নীতির চূড়ান্ত ব্যর্থতা এবং যার দরুন প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং মানুষেরও অনেক সম্পদের ক্ষতি হয়। দ্বিতীয় যেটা ত্রুটি হিসেবে ধরা হয় সেটা হচ্ছে তার টোকেন কারেন্সি, কপার টোকেন কারেন্সি চালু করা, যেখানে তিনি সিলভার আর গোল্ডকে বাতিল করে এই নতুন ধরনের মুদ্রা শুরু করেছিলেন টোকেন কারেন্সি, যেটা কিনা একটা ফেলিয়ার ছিল, যা তার আপনাদের ধ্বংসাবশেষকে ত্বরান্বিত করেছিল। এর পাশাপাশি কিন্তু সেই সময় সুলতানরা বা তার কোর্টে যে সমস্ত এলিট ক্লাস বা ধনী ব্যবসায়ী বা ধনী ব্যবসায়ী বলবো না, ধনী অভিজাত বা মন্ত্রীরা যারা ছিলেন তারা কিন্তু যথেষ্ট লাক্সারিয়াস লাইফ লিড করতেন। তাহলে সেটা কোথা থেকে সম্ভব হতো? মোটামুটি এগুলো সম্ভব হতো তারা যে সমস্ত অঞ্চল ইনভেড করতেন বা অ্যাটাক করতেন বা অভিযান চালাতেন, সেখান থেকে কিন্তু প্রচুর ধন সম্পদ তারা লুট করে আনতেন, যেটা কিনা তার সমগ্র সাম্রাজ্যে তার বিভিন্ন যে মন্ত্রী বা তার সভায় যারা থাকতেন তাদের মধ্যে ভাগ করা হতো। সেখান থেকে তারা সেগুলোকে নিয়ে জীবনযাপন করতেন বা এলাহি জীবনযাপন করতেন। তার পাশাপাশি নানা ধরনের মিলিটারি ক্যাম্পেন তাছাড়া নানা ধরনের ট্যাক্স সেই সময় কালেক্ট করা হতো সাধারণ মানুষের কাছ থেকে। জোর জবরদস্তি যে এলাকাগুলো দখল করা হতো বা মন্দিরগুলোকে অ্যাটাক করা হতো, সেখান থেকেও কিন্তু এই সময় নানা ধরনের সম্পদ বা ধন সম্পত্তি লুট করা হতো, যেগুলো কিনা তারা নিজেদের আত্মসাৎ করতেন বা নিজেদের স্বার্থে ব্যবহার করতেন। এই সময় আরেকটা জিনিস লক্ষ্য করা যে এই পর্বে কিন্তু মানুষ অনেকটা বেশি বা তৎকালীন প্রজারা কিন্তু সাক্ষী ছিলেন অনেক ধরনের হিন্দু, বুদ্ধিস্ট বা চাইনিজ মন্দির বা মন্দিরের মূর্তিগুলির ধ্বংসাবশেষে। মূলত এই যে সাচ ডিস্ট্রাকশন ওয়াজ মোটিভেটেড নট জাস্ট বাই প্ল্যান্ডার বাট অলসো আইকোনোক্লিজম। দ্যাট মিনস কি, মানে কোনো ধরনের মূর্তি বা প্রতিমা ধ্বংস করার এই যে একটা প্রক্রিয়া, এই প্রসেসটাকে এই টার্মটা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে।